নমস্কার, অ্যানোনিমাস আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আড্ডার গল্প রীতিশার কলমে সিরাজদার রোমহর্ষক কাহিনী গোয়াতে গণ্ডগোল। কলেজ থেকে বাড়িতে ফিরে দেখি ড্রয়িং রুমের সোফায় বসে সিরাজদা খবরের কাগজের পাতা উল্টোচ্ছে। আমায় দেখে হেসে বলল, কী হে লেডি ওয়াটসন, কী খবর আজকাল? তারপর আমি কিছু বলার আগেই বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে, ইম্পর্টেন্ট ডিসকাশন আছে তোর সাথে। সিরাজদা ওরফে সিরাজ কুমার মুখার্জি হলেন একটি কর্পোরেট সেক্টরে মেশিন, ডেডলাইন এসবের সঙ্গে যুদ্ধ করা এক পরিশ্রমী কেরানি, যিনি এই 2 দিন আগে অফিসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটি নিজের ঝুলিতে পুড়েছেন। সম্পর্কে সিরাজদা আমার পিস্তুত দাদা হয়। গোয়েন্দা গল্পের বইয়ের কেস হোক বা সুদোকু, সবেতেই সিরাজদা আমাকে নিজের লেডি ওয়াটসন তকমা দিয়ে দিয়েছে। এখানে সিরাজদার ফতোয়া তো আমার মতো লেডি ওয়াটসন উপেক্ষা করতে পারে না। অগত্যা কোনো মতে ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে সিরাজদার পাশের চেয়ারে বসে পড়লাম। সিরাজদা একবার আমার দিকে তাকিয়ে তারপর নিজের হাত ঘড়িটা দেখে বলল, পাক্কা 3.5 মিনিট লেট। নে, এবার মামির বানানো লুচিগুলোর সদ্গতি করে ফেলতে দেখি চটপট। লাগেজ চেকিংয়ের পর ব্যাগটা কাঁধে নিয়ে কফির কাপে ফু দিতে দিতে সিরাজদার দিকে শুধু একবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিলাম। আর এখন আমি গোয়ার ফ্লাইটে। আমরা গোয়া কেন যাচ্ছি? প্রশ্নটা করে পাক্কা 30 মিনিট ধরে সিরাজদার মুখের দিকে তাকিয়ে থেকে শেষে ধীরে ধীরে নাক ডাকার আওয়াজ পেয়ে আমি হাতের ফেলুদার বাদশাহী আংটিতে মন দিলাম। হোটেল গোয়া প্যালেস সত্যিই প্যালেসের মতোই। বিশাল এই হোটেলটার ইন্টেরিয়ারেই কেমন একটা রয়্যাল ব্যাপার আছে। ফ্রেশ হয়ে এবার সিরাজদাকে চেপে ধরলাম। ব্যাপার কি বলো তো সিরাজদা? ব্যাপার আবার কি হবে? আমরা হঠাৎ গোয়া কেন এলাম? এমনি ঘুরতে। চল খেয়ে দে, আবার গোয়াটা একটু ঘুরে দেখতে হবে তো। আমার কুচকানো ভ্রু অগ্রাহ্য করে সিরাজদা খাবারের টেবিলের দিকে এগিয়ে গেল। অগত্যা আমিও সিরাজদার পিছু পিছু দৌড় দিলাম। খাওয়া দাওয়ার পর সিরাজদার সঙ্গে গোয়া ঘুরতে বেরোলাম। কয়েকটা চার্চ ঘোরার পর সিরাজদা বলল, জানিস এই গোয়াতেই প্রথম পর্তুগিজ সাম্রাজ্য তৈরি হয়েছিল। আর্কিটেকচারগুলো ভালো করে খেয়াল করে দেখ, কি অদ্ভুত সুন্দর। মন দিয়ে চার্চগুলোর আর্কিটেকচার দেখছিলাম। কত পুরনো, অথচ কি অদ্ভুত সুন্দর। সত্যি এই সুন্দর মনোমুগ্ধকর স্থাপত্য দেখলে কে বলবে এগুলো কয়েকশো বছর আগের। দেখতে দেখতে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মধ্যে হারিয়ে গেছিলাম। হঠাৎ কিসের একটা শোরগোলের আওয়াজে সম্বিত ফিরে পেতে ইতিহাসের পাতা থেকে ফিরে এলাম। হট্টগোলের আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখলাম এক জায়গায় খুব জটলা হয়ে আছে। বেশ অনেকজন লোক মিলে এক জায়গায় জড়ো হয়ে কী যেন করছে। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখতেই যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল হলো পাশে সিরাজদা নেই। ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও সিরাজদাকে দেখা যাচ্ছে না। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম। একে তো অচেনা শহর, তার উপর সিরাজদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি হন্যে হয়ে সিরাজদাকে সব জায়গায় খুঁজতে লাগলাম। প্রায় কাঁদো অবস্থা আমার তখন। পাগলের মতো খুঁজতে খুঁজতে একবার মনে হলো পুলিশ থানায় যাব কি না। হঠাৎ দেখি সেই জটলার মধ্যে থেকে সিরাজদা বেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রায় কাঁদতে কাঁদতে সিরাজদার দিকে দৌড়ে গেলাম। তুমি কোথায় চলে গেছিলে সিরাজদা? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। না বলে কেন চলে গেছিলে তুমি? প্রায় এক নিঃশ্বাসে আমার প্রশ্নবাণ ছুড়ে দিলাম সিরাজদার দিকে। আরে শান্ত হ। এই তুই আমার অ্যাসিস্ট্যান্ট? কলেজে পড়া মেয়ে কেমন ভ্যা করে কাঁদছে। লোকে দেখলে হাসবে। সত্যি তুই না একটা ভিতুর ডিম। সে তুমি যাই বলো, তা তুমি গেছিলে কোথায়? আরে ওখানে একজন লোক মাঝ রাস্তায় বেহুশ হয়ে গেছে, তাই ওখানে গেছিলাম। হোটেলে ফিরে রিসেপশনের লোকটার সাথে সিরাজদা কথা বলছিল। কথায় হঠাৎ সিরাজদা জিজ্ঞেস করলো, अच्छा मिस मेघा का रूम नंबर बता सकते हैं क्या? मैं उनकी दोस्त हूँ। उसने बोला था रिसेप्शन से पता चल जाएगा। 1 मिनट साहब। नहीं साहब, मिस मेघा के नाम से कोई बुकिंग नहीं है।
लेकिन उसने मुझे इसी होटल का नाम बोला था, एक बार फिर से देखिए ना। नहीं साहब, शायद मैडम ने दूसरी होटल बुक की होगी, यहाँ इस नाम से कोई बुकिंग नहीं है। ঠিক থ্যাংক ইউ ভাইয়া। ঘরে ফিরে এসে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে সিরাজদা বলল, না, তোকে এবার সব জানাতেই হবে দেখছি। রহস্যের গন্ধ পেয়ে আমি একটু নড়ে চড়ে বসলাম। সেদিন বাড়িতে বসে আছি, হঠাৎ কলিং বেল। তুই ভাস্করকে চিনিস তো, আমার বন্ধু? দরজা খুললে ওই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সোজা আমার সামনের সোফাটাতে বসে পড়ল। এক বোতল জল এক নিঃশ্বাসে শেষ করে বলতে শুরু করে, আমার বোন মেঘা, ও 10 দিন আগে গোয়া গেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তারপর থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। শান্ত হ, কী হয়েছে প্রথম থেকে ডিটেলে বল। আমার বোন মেঘাকে তো তুই চিনিস, এটাও জানিস ওর বয়ফ্রেন্ডের সাথে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে লিভ ইন করে। বাড়ির লোকের মধ্যে একমাত্র আমার সাথেই ওর যোগাযোগ আছে। 10 দিন আগে ওর সাথে আমার শেষ কথা হয়েছিল। তখন বলেছিল ও গোয়া যাচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওর বয়ফ্রেন্ড আগেই গোয়াতে চলে গেছে নাকি। তারপর থেকে ওর কোনো খোঁজই পাচ্ছি না, ওকে কল করেও পাচ্ছি না, ফোন সুইচ অফ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে রে ওর জন্য। আচ্ছা বুঝলাম, গোয়াতে কোন হোটেলে উঠবে কিছু বলেছিল? হোটেল গোয়া প্যালেসের নাম বলেছিল যতদূর মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই মেঘার কন্ট্যাক্ট নম্বর আর ওর একটা ছবি আমাকে মেসেজ করে দে। আর শোন, ওর বয়ফ্রেন্ডের কোনো ছবি বা কন্ট্যাক্ট ডিটেলস আছে? হ্যাঁ এখনই দিচ্ছি। না, ওর বয়ফ্রেন্ডের তো কোনো ডিটেলস আমার কাছে নেই। ওর বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু জানিস? না, তেমন কিছু তো মেঘা আমায় বলেনি, তবে ইদানিং ওর কথা শুনে মনে হতো ওদের মধ্যে হয়তো কোনো টেনশন চলছে। মেঘার গলাটা কেমন বিমর্ষ শোনাতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাই দ্য ওয়ে, মেঘার বয়ফ্রেন্ডের নাম কি? মেঘা আমায় একবার বলেছিল বটে নামটা, কিন্তু কি যেন নামটা। হ্যাঁ মনে পড়েছে, অনুজ চ্যাটার্জি। এই অবধি বলে সিরাজদা থামলো, বোতল থেকে কিছুটা জল খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, এবার বুঝলি? তারপর গম্ভীর মুখে নিজের মনেই বলল, কিন্তু হোটেলের নাম ভুল বলেছিল কেন মেঘা? কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে এর মধ্যে, বুঝলি রীতি? হিসেবটা ঠিক মেলাতে পারছি না। পরদিন ভোরে উঠে সানরাইজ দেখতে যাব বলে তৈরি হচ্ছি, এমন সময় ডোরবেল বাজলো। দরজা খুলে দেখি হোটেলের স্টাফ। সে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আপকা গাড়ি আ গিয়া স্যার। বলে সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, आप लोग वो कोलकाता वाले मेघा मैडम के बारे में पूछ रहे थे ना? বলে সিরাজদার মুখের দিকে জিজ্ঞাসু সন্দিহান চোখের দিকে তাকিয়ে বলল, वो उस दिन आप पूछ रहे थे रिसेप्शन पे, तो मैंने सुना था वो लोग झूठ बोल रहे हैं। বলে সে সিরাজদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, इन सब में मेरा नाम तो नहीं आएगा ना? সিরাজদা চোখের ইশারায় আশ্বস্ত করা লোকটি একটা জোরে নিঃশ্বাস টেনে আবার বলতে শুরু করলো, मेघा मैडम यहीं पे थे, उनके साथ एक लड़का भी था। वो दोनों 304 नंबर रूम में ठहरे थे। एक दिन उन दोनों के बीच शायद कुछ झगड़ा हुआ, बहुत ज़ोर से आवाज़ आ रहे थे। अगले दिन सुबह दरवाज़ा खटखटाया तो देखा दरवाज़ा खुला है और अंदर, ছেলেটি ভয়ার্ত গলায় বলল, अंदर उस लड़के का लाश पड़ा था और मेघा मैडम कहीं नहीं थी। अगर सबको पता चलता तो होटल की बदनामी होती, इसलिए मालिक ने पैसे देके केस रफा दफा कर दिया। ছেলেটি চলে যাওয়ার পর দেখলাম সিরাজদার কপালে ভাঁজ। আমি জানি এর মানে সিরাজদা কিছু ভাবছে, তাই এখন সিরাজদাকে ঘাটানো ঠিক হবে না। এরপর বেশ কয়েকদিন কাটলো। এর মধ্যে তেমন ইন্টারেস্টিং কিছুই ঘটেনি। আমরা গোয়ার দর্শনীয় জায়গা ঘুরে বেরিয়েছি শুধু। আর মাঝে মাঝে সিরাজদা আমায় হোটেলে রেখে কোথাও চলে যেত, তারপর আবার অনেকক্ষণ পরে কপালে ভাঁজ নিয়ে ফিরে আসতো। জিজ্ঞেস করলে কিচ্ছু বলতো না। একদিন সানরাইজ দেখে হোটেলে ফেরার পথে আব্বাস সিরাজদার দিকে তাকালাম।
এই পুরো সময়টায় সিরাজদা একটাও কথা বলেনি। হোটেলে ফিরে আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, তবে কি মেঘাদি? কোথাও একটা গোলমাল হচ্ছে রে, তুই থাক একটু, আমি আসছি। এই বলে সিরাজদা কোথায় যেন বেরিয়ে গেল। বেশ কয়েক ঘন্টা পরে ফিরে এলো। দেখলাম কপালের ভাঁজটা আরও গভীর হয়েছে। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তবে মেঘার খুব বিপদ। কি হয়েছে সিরাজদা? এখন বলার সময় নেই। শোন, আজ রাতে আমি একটু বেরোবো। যদি দেখিস 1 ঘন্টার মধ্যে ফিরিনি, তাহলে লোকাল থানায় গিয়ে ইন্সপেক্টর সিংহানিয়াকে নিয়ে সোজা পুরনো চার্চে চলে যাবি। রাত ঠিক 12টার সময় সিরাজদা বেরোলো। আমি সেদিনে সেই হোটেলের স্টাফটিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। মাথার মধ্যে অনেক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। মেঘাদিরা যদি এই হোটেলে উঠেছিল, তাহলে হোটেলের রিসেপশনিস্ট মিথ্যে বলল কেন? আর যদি রিসেপশনিস্ট সত্যি বলে, তাহলে ওই স্টাফ ছেলেটা কেন বলল যে মেঘাদিরা এই হোটেলে ছিল? ওর মিথ্যে বলার পিছনে কী কারণ হতে পারে? কিন্তু যদি ওই স্টাফ ছেলেটির কথা সত্যি হয়, তাহলে মেঘাদির বয়ফ্রেন্ডকে কে মারলো? মেঘাদি? না না, তা কী করে হয়? মেঘাদিকে আমি চিনি, 2-1বার দেখেছি। তাতে কখনোই মনে হয়নি ওর মতো মেয়ে কাউকে খুন করতে পারে। তবে মেঘাদি যদি খুন না করে থাকে, তবে খুনটা করলো কে? আর মেঘাদিই বা কোথায়? উফ, এই সিরাজদাটা না কোথায় যে গেল? এরকম আরও অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, যার উত্তর আমারও জানা নেই। উত্তেজনায় নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হলো। মাথাটা খুব দপদপ করছে। আমি 2 হাত দিয়ে মাথার চুল খামচে ধরে বসে রইলাম। যখন দেখলাম রাত প্রায় 1:30টা বেজে গেছে, কিন্তু তখনও সিরাজদা ফেরেনি, তখন আমি ইন্সপেক্টর সিংহানিয়াকে সব খুলে বললাম। উনি আরও কিছু কনস্টেবলকে সঙ্গে নিয়ে আমার সাথে পুরনো চার্চের উদ্দেশ্যে রওনা হলেন। চার্চে ঢুকে আমি দেখি সিরাজদা মাটিতে বসে আছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। একটা কোনায় দড়ি দিয়ে বেঁধে রাখা একটা মেয়ে, আর মুখে একটা কপট হাসি নিয়ে সিরাজদার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে সিরাজদার বন্ধু ভাস্করদা। এসব দেখে আমি প্রায় আঁতকে উঠলাম। ভাস্করদা একটা কুটিল হাসি হেসে বলল, ভেবেছিলাম তুই মেঘা অবধি পৌঁছানোর আগেই মেঘাকে মেরে লাশ গায়েব করে দেবো, কিন্তু তুই যে এত তাড়াতাড়ি মেঘা অবধি পৌঁছে যাবি সেটা ভাবিনি। এখন অকালে তোকেও প্রাণটা দিতে হবে। ভাস্করদা বন্দুকের ট্রিগারটা টানতে যাবে, এমন সময় আমার ঠিক পিছন থেকে একটা গুলির শব্দ ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে ভাস্করদার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গেই চার্চের ভিতরে প্রবেশ করলেন ইন্সপেক্টর সিংহানিয়া। পুলিশরা ভাস্করদাকে ঘিরে ফেলল। সিরাজদা কোনো মতে উঠে ধীরে ধীরে কোনায় পড়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটার মুখ দেখে আমি প্রায় চমকে উঠলাম। মেঘাদি! একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো আমার মুখ থেকে। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমি, সিরাজদা, মেঘাদি আর ইন্সপেক্টর সিংহানিয়া সিরাজদার কলকাতার বাড়িতে বসে বসে চা খাচ্ছি। এমন সময় আমি জিজ্ঞেস করলাম, এবার ব্যাপারটা একটু বলো তো, তুমি বুঝলে কিভাবে যে? আমার কথা শেষ হতে না দিয়ে সিরাজদা বলল, আমার প্রথম খটকাটা লাগে যখন হোটেলের রিসেপশন থেকে বলে মেঘা নামের কেউ ওই হোটেলে নেই। যে মেঘা তার দাদাকে সব সত্যি কথা বলল, সে হঠাৎ হোটেলের নাম মিথ্যে বলতে যাবে কেন? এতে ওর কী লাভ? তারপর ওই হোটেলের স্টাফ ছেলেটা যখন আমায় বলল যে মেঘারা এই হোটেলেই ছিল এবং ওরা অনুজের মৃতদেহ উদ্ধার করেছিল ওদের ঘর থেকে, তখনই আমার মনে সন্দেহটা দানা বাঁধে। তবে প্রথমে আমি ভেবেছিলাম মেঘা হয়তো নিজের বয়ফ্রেন্ডকে খুন করে পালিয়েছে। এরকম মনে হওয়ার একটা কারণ হলো ভাস্কর, মানে মেঘার দাদা, আমাকে বলেছিল ইদানিং মেঘা আর ওর বয়ফ্রেন্ডের মধ্যে কিছু ঝামেলা চলছিল এবং মেঘাকে নাকি ফোনে বিষণ্ণ শোনাতো। মিথ্যে কথা, কোনো সম্পর্কে ঝামেলা হয় না বলুন। আমাদেরও হতো ছোটোখাটো ঝগড়া, কিন্তু আবার মিটেও যেত তখনই। আর তাছাড়া, এবার চিৎকার করে উঠল মেঘাদি। আমার যতদূর মনে হয় ভাস্কর ইচ্ছে করেই ওই কথাটা আমায় বলেছিল, যাতে আমি ওর নিখোঁজ হওয়ার জন্য ওর বয়ফ্রেন্ডকে সন্দেহ করি। যাই হোক, যা বলছিলাম, সন্দেহ দানা বাঁধতে আমি মেঘা আর অনুজের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করি। আর সেই খোঁজ নিতে গিয়েই জানতে পারি মেঘার সাথে প্রথম দিকে ভাস্করের যোগাযোগ থাকলেও এখন ওর বাড়ির কারোর সাথেই ওর কোনো যোগাযোগ ছিল না।
তবে আমার ভাস্কর মেঘার ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? এই বিষয়ে খবর নিতে গিয়ে আমি জানতে পারি মেঘার সাথে ওর যোগাযোগ না থাকলেও মেঘার বয়ফ্রেন্ড অনুজের সাথে ভাস্করের নিয়মিত যোগাযোগ ছিল, এবং আমার যতদূর ধারণা ভাস্করই অনুজকে হোটেল গোয়া প্যালেসের কথা বলে। আচ্ছা মেঘা, তুমি জানতে অনুজ হঠাৎ গোয়াতে কেন এসেছিল? হ্যাঁ, ও বলেছিল ওর কি কাজ আছে গোয়াতে, তাই। এই ঘটনা জানার পর আমি ভাস্কর আর অনুজের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করি, আর তাতেই জানতে পারি ভাস্করের গোয়া এবং আরও কিছু জায়গায় হোটেলের ব্যবসা আছে। তখন আমার মনে পড়ে হোটেলের ওই স্টাফটি বলেছিল অনুজ চ্যাটার্জির খুন আর মেঘার অন্তর্ধান রহস্যের কোনো পুলিশি তদন্ত হয়নি। তাতে আমার সন্দেহ আরও গভীর হয়। হোটেলের ব্যাপারে একটু খোঁজখবর নিতেই জানা যায় ওই হোটেলটা, মানে হোটেল গোয়া প্যালেস, ভাস্করেরই হোটেল। মেঘা অনুজ যে রীতিমতো ভাস্করের সাথে রোজ যোগাযোগ রাখতো তা তুমি জানতে? কই না তো। আচ্ছা, অনুজের গোয়াতে কী কাজ ছিল? সেই সব তো আমায় ও কিছু বলেনি। ইনফ্যাক্ট ওর কাজের ব্যাপারে কোনোদিনই ও আমায় কিছু বলেনি। তুমি অনুজকে কতদিন চেনো? এই বছর 5 হবে। আমার ধারণা ভাস্কর অনুজকে তারও আগে থেকে চেনে এবং অনুজ ভাস্করের হয়েই কাজ করে। সে কি? সব বিষয়ে আমাদের মুখ থেকে একসাথে কথাটা বেরিয়ে আসে। হ্যাঁ, এই হোটেল ব্যবসার আড়ালে একটা ড্রাগ পাচারের চোরা ব্যবসা আছে ভাস্করের। অবশ্যই এটা আমি ওর ব্যাপারে গভীরে খোঁজ খবর নিতে গিয়ে জেনেছি, এবং খুব সম্ভবত অনুজ ভাস্করের এই কাজের সাথে জড়িত। অনুজ জানতো না মেঘা ভাস্করের বোন, আর ভাস্করও জানতো না মেঘার বয়ফ্রেন্ড আর কেউ নয় অনুজ। যেদিন মেঘা ওদের কথা বলিয়েছিল সেদিনই দুজনে জানতে পেরেছিল। খুব সম্ভব পরে এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং সেদিনই ভাস্কর এই প্ল্যানটা করে। আমার ধারণা অনুজকে হোটেল গোয়া প্যালেসের কথা ভাস্করই বলে, আর ওকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে গোয়া পাঠায়। ওর প্ল্যান ছিল অনুজকে শেষ করে মেঘাকে বিদেশে পাঠিয়ে দেওয়া, কিন্তু মেঘা ওকে অনুজকে খুন করতে দেখে ফেলে। ফলে মেঘাকেও শেষ করে দেওয়া ছাড়া ওর কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না। কিন্তু তাহলে ভাস্করদের তোমার কাছে সাহায্য চাইতে এলো কেন? কেমন ঘোরের মধ্যে কথাগুলো আমার মুখ থেকে বেরিয়ে এলো। এখনই যা শুনলাম নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। খুব সহজ, যাতে ওকে কেউ সন্দেহ না করে। একে তো মেঘা বছরখানেক হলো বাড়ি ছেড়েছে, তার উপর যার বোন নিখোঁজ তাকে আর কেই বা সন্দেহ করবে। কিন্তু মিস্টার মুখার্জি, আপনি কীভাবে বুঝলেন মিস মেঘাকে ওখানেই পাওয়া যাবে? এবার প্রশ্নটা করলেন ইন্সপেক্টর সিংহানিয়া। ভাস্কর চার্চে যেতে খুব পছন্দ করে, সেই কলেজের সময় থেকেই, বিশেষ করে পুরনো চার্চে। ওর যে কোনো কাজের আগে ও চার্চে যাবেই, আর ওই এলাকায় ওই একটাই পুরনো চার্চ আছে। সেই থেকেই মোটামুটি একটা আন্দাজ করে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার ধারণাই ঠিক। বাকি সব কিছু তো আপনাদের জানা। সত্যি আমি ভাবতে পারছি না আমার দাদা এরকম হতে পারে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে মেঘাদি। ভাস্কর বাবুকে এখন আমাদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওনার থেকে এই ড্রাগ পাচার চক্রের সঙ্গে কে কে জড়িত তাদের নাম উদ্ধারের চেষ্টা চলছে। যাই হোক, থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এই বলে ইন্সপেক্টর সিংহানিয়া নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এমন সময় সিরাজদার ফোনটা বেজে উঠল। ফোনে কথা বলা শেষ করে সিরাজদা আমার দিকে ফিরে বলল, কাল থেকে তোর সেমিস্টার ব্রেক শুরু হচ্ছে না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? চল এবার একটু আরব সাগর দেখে আসি। বলে আমায় কিছু বলার সুযোগ না দিয়ে শীষ দিতে দিতে নিজের ঘরের দিকে চলে গেল। আর নতুন রহস্যের গন্ধ পেয়ে আমার চোখ চিকচিক করে উঠল। শেষ হলো আজকের আমাদের আড্ডার গল্প, রীতিশার কলমে গোয়াতে গন্ডগোল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।